সেগুলো অনেকটাই প্রশমিত হয়ে যেত। কিন্তু অনিশ্চয়তা কিন্তু বিরোধের জন্ম দিচ্ছে, এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে এমন ধরনের তর্ক, যেমন বিএনপির কিছু কিছু সিনিয়র নেতা কিংবা মাঝারি পর্যায়ের নেতার অনেক রকম বক্তব্য আছে, আবার অন্যান্য দল এনসিপি সহ বিভিন্ন দলের পক্ষ থেকে নানান রকম বক্তব্য আসছে, এবং এইটা আমার মানে আমরা এটা স্ট্যান্ড নিব এই জায়গাটায় যে মনে হচ্ছে যে আমরা পুরনো বন্দোবস্তের ফেরত যাচ্ছি, অথবা ওই কায়দায় তর্ক বিতর্ক গুলো করছি, ওই কায়দায় গালাগালি করছি। গালাগালি যে কিংবা পরস্পরের সমালোচনা যে থাকবে না তা না, কিন্তু এই মুহূর্তে কোনটা প্রায়োরিটি হওয়া দরকার, জনগণের জন্য যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলেছি তার মূল ইস্যুগুলো কি, সেগুলো নিয়ে জনগণের কাছে যাওয়া, নাকি মানে এই পারস্পরিক এমন এক ধরনের বিরোধে জড়ানো যে বিরোধ আসলে আমাদেরকে অনিশ্চয়তাকে আরো গভীর করবে এবং শেষ পর্যন্ত একটা মানে জটিল অবস্থা তৈরি করতে পারে, যেখানে পদত্যাগ, মানে সরকারি না থাকা, এই ধরনের অনিশ্চয়তা জায়গা তৈরি করতে পারে। আমরা মনে করি যে সেটা বাংলাদেশের জন্য ভালো নয়। আমরা এখন খবরে পড়তেছি যে হেডলাইনটা অনেকটা এরকম যে আমাদের গবেষকদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জানতে চাইলে নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সন্ধ্যা উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভাইও প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন, অর্থাৎ কোনো না কোনো বিষয়ে আলোচনা হচ্ছে। সাকিব, আপনি আমাদেরকে একদম ঠিক 2 মিনিটে একটা বিষয় একটু আলোকপাত করবেন কিনা, যে নির্বাচন কমিশনের সংস্কারের কথা বা নির্বাচনের পুরো প্রক্রিয়াটা সংস্কারের কথা আমরা অনেকভাবে আলোচনার কথা বলছি, আমরা অনেকভাবে সংবিধান সংশোধন করে বা সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংশোধন নিয়ে আমরা রাষ্ট্রের প্রধান দায়িত্বে যিনি থাকবেন তার ক্ষমতার ভারসাম্য আনার কথা বলছি অনেকবার, কিন্তু বর্তমান যে সংবিধানটা যে অবস্থায় দাঁড়ালো, নির্বাচনের যে জায়গার মধ্যে আসছে, আমরা তো আসলে এর কোনো কিছুই আসলে হয় নাই। এটা 70 অনুচ্ছেদ হোক, প্রধানমন্ত্রীর ক্ষমতার এটা বাতিল হোক, প্রধানমন্ত্রী 2 বারে বেশি থাকতে হবে না, সেটাও কিছুই হয় নাই। এই অবস্থায় আমরা কি বিএনপিকে যতই সদিচ্ছা থাকুক ইনভাইট করতেছি না ওই পুরনো বন্দোবস্ত বলেন আর পুরনো শেখ হাসিনার দেখায় যাওয়া পথে একদম সেই একইভাবে একটা শাসক হওয়ার ক্ষেত্রে, মানে আমরা তো কোনো পার্থক্য এর মধ্যে থেকে পাবো না, আসলে বিভিন্ন অজুহাতে পাবো না আসলে পার্থক্য, যে আমি চেষ্টা করতেছি পারতেছি না, আমার দোষ নাই, আমরাও তারেক সাহেবকে বা বেগম জিয়া যদি আবার প্রধানমন্ত্রী নেন বলবো যে উনাদের দোষ নাই, দোষ হচ্ছে সাদাত ভাইয়েরা, সাকিব ভাইয়ের দোষ। কোনোদিন আমরা শেখ হাসিনার দোষ শুনি নাই, মন্ত্রীদের দোষ শুনছি। তো এইটার দিকেই যাইতেছি কিনা আমরা আসলে? আচ্ছা, আমি আপনাকে খালেদা আমার সাথে হয়তো আপনি একমত হবেন কি দ্বিমত হবেন, 2 মিনিট সময় আমাকে দিয়েছেন, আমি সোজা হিসাবটা বলি। আমরা ঐকমত্য কমিশনকে বলেছি, বারবার সরকারকে বলেছি, সব দলগুলোর সাথে আলোচনা আমরা এটা বলছি, যেসব বিষয়ে আমাদের ঐকমত্য হবে সংবিধান এবং সংবিধান বহির্ভূত কিংবা সংশ্লিষ্ট নয় এমন বিষয়গুলোতে, সেই ঐকমত্য হবে আমাদের জাতীয় সনদ। সেটা একটা অর্ডিন্যান্স হতে পারে, যে পরবর্তী সংসদে যারা নির্বাচিত হবে এটা সকলেই বাস্তবায়ন করতে বাধ্য। এটা 1। 2 হচ্ছে এই যে আমাদের জাতীয় সনদ হলো, তারও 2টো অংশ আছে, একটা হচ্ছে সাংবিধানিক অংশ, আর একটা হচ্ছে সংবিধান সংশ্লিষ্ট নয় এমন অংশ। সেই অংশগুলো সংবিধান সংশ্লিষ্ট নয়, সেই অংশগুলো বর্তমান অন্তর্বর্তী সরকারি তারা নির্বাহী আদেশে সেগুলোকে ইতিমধ্যে ঘোষণা করতে পারেন। মনে রাখবেন কোনগুলো, যেগুলো বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে। আর সংবিধানের অংশ, সেটা যেহেতু নির্বাহী আদেশে সম্পন্ন করা যায় না, সেটা পরবর্তী নির্বাচন এর মধ্য দিয়ে যে সংসদ গঠিত হবে সেই সংসদ সেটাকে বাস্তবায়ন করবে, এবং সে কারণে সংসদটা হওয়া উচিত সংবিধান সংস্কার পরিষদের সংসদ, অর্থাৎ একই সাথে জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ হিসেবে গণ্য হবে। প্রথম 6 মাস কিংবা সর্বোচ্চ 1 বছরের মধ্যে এই সাংবিধানিক সংস্কারটা সে সম্পন্ন করবে, এবং তার মধ্যে দিয়ে তার একটা কাজ সম্পন্ন হবে, আর রেগুলার পার্লামেন্ট হিসেবে সেটা প্রথম থেকে 5 বছর পর্যন্ত চলবে। এই প্রস্তাবনা কিন্তু সব দলের কাছে আছে। এখন এই প্রস্তাবনা অনেকগুলো জায়গাতে কিন্তু আপনি যারা গণপরিষদের কথা বলছে কিংবা অ্যামেন্ডমেন্ট বলছে তাদের মধ্যে আলাপ আলোচনা করে একটা জায়গায় আসা সম্ভব, অনেক দূর পর্যন্ত এগিয়ে আসছিল। এবং এই প্রক্রিয়া যদি আমরা অবলম্বন করি, তাহলে আমরা একদিকে প্রশাসনিক এবং অন্যান্য সংস্কার, এমনকি নির্বাচন ব্যবস্থার বেশ কিছু সংস্কার নির্বাচনের আগেই পাচ্ছি, যেটা পরবর্তীতে র্যাটিফাইড হবে, কিন্তু সংবিধান প্রশ্নগুলো এখনই পাচ্ছি না, সেটা আমরা সংবিধানের সংসদ গঠিত হওয়ার প্রথম 6 মাসের মধ্যে আমরা সেটা পাচ্ছি। এই যে বাংলাদেশের নতুন বন্দোবস্ত, এই বন্দোবস্তটা তৈরি করার জন্য জনগণকে তো ইনভলভ করতেই হবে, তাই না? আমরা জনগণের মধ্যে না যাওয়া ছাড়া তো দ্বিমতের অংশগুলো কিভাবে রিজলভ হবে? ধরুন আমরা কেউ 70 অনুচ্ছেদ 1 পয়েন্ট রেখে বাতিল চায়, কেউ 4 পয়েন্ট রেখে বাতিল চায়, তো তাহলে অথবা সংস্কার চায়, তো এখন সেটা নিয়ে যদি আমাদের পার্থক্য থেকেই যায়, দুঃখিত, আমাদের তো জনগণের কাছে যেতে হবে। রাইট, জনগণ যেটা ভোট দিয়ে ঠিক করেন সেটাই হবে। আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। আমরা একটু সাদাত ভাইকে এখানে জানতে চাইবো। সাদাত ভাই, আমাদের একটা আশঙ্কার জায়গা হচ্ছে যারা তারেক রহমান যদি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হন, তাহলে তিনি যেভাবে দেশ শাসন করবেন, এটা অনেকটা বলা যায় যে, মানে প্রশ্নটা আমি করি, উনি কি শেখ হাসিনা দা সেকেন্ড হিসেবে আসবে? মানে ওই যে হয় না রাষ্ট্র চতুর্দশ লুই ত্রয়োদশ লুইয়ের মতো করে, এরকম করেই কি আসবে? মানে এইটার দিকেই কি আমরা যাইতেছি, নাকি আপনি কোনো এরকম দৃশ্য তো মানে আপনি কোন পরিবর্তন দেখতে পাচ্ছেন যে এই পরিবর্তনগুলো অবশ্যই আসবে? সাকিব ভাই যেগুলিকে জাতীয় সনদে অন্তর্ভুক্ত করতে বলতেছেন, যে দাবিগুলিকে সামনে নিয়ে আসতেছেন, আমরা যে দাবিগুলির কথা বলতেছি, এগুলি আসবে কিনা আসলে? আসলে দেখুন, আমরা যদি রহমান সাহেবের বক্তব্যগুলি মানে আমরা যদি প্রতিদিন দেখি এবং সেখানে যদি আমরা ওনার কথাবার্তাগুলো শুনি, তাহলে কিন্তু উনি সুনির্দিষ্টভাবে উনি কিন্তু কথাগুলো বলেছেন প্রধানমন্ত্রী কয়বার থাকা উচিত এবং দেশ কিভাবে চালাতে হবে এবং কিভাবে সবাইকে অংশগ্রহণের মাধ্যমে একটি সংসদ পরিচালনা করতে হবে। কারণ উনি বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা এই জন্যই বলেছেন, অনেক বুদ্ধিজীবী আছে, পেশাজীবী আছে, এক্সপার্টাইজ আছে, যারা হয়তো নির্বাচন করলে তারা হয়তো অ্যান্টি হতে পারে। সেটা তিনি এই কথাটাই বলেছেন, এবং রেইনবো একটা বাংলাদেশের কথা বলেছেন, এখানে সামনের কথা বলেছেন। তো সব মিলিয়ে ওনার যে কনসেপ্ট আজকে 31টি দফা যে উনি দিয়েছেন, সেই দফাগুলোর মধ্যে কিন্তু উনি ব্যক্ত করেছেন। কাজে আগের যে হয়তো আমাদের যে একটা পারসেপশন ছিল, বাট এখন গত এই যে 16 বছরে ওনার যে বক্তব্যগুলো এবং গত
এই যে 1 বছর ধরে ওনার যে কথাবার্তা বক্তব্যগুলো মিডিয়াতে এসেছে তাতে করে স্পষ্ট যে একটি সবাইকে নিয়ে সমস্ত দল মতকে নিয়ে একটি সরকার গঠনের জন্য তারেক রহমান বদ্ধপরিকর, এবং আমরা অবশ্যই একটা পরিবর্তন চাই। এবং সেক্ষেত্রে আমি আসলে আপনি যে কথাটা ডক্টর ইউনূস সম্বন্ধে বলেছেন, সেখানে গিয়ে যে জিনিসটা আসলে প্রবলেম হচ্ছে, দেখুন আপনি যদি করিডোরের কথাই ধরুন, আর যদি বন্দরের কথাই ধরুন, যেটা আমি চট্টগ্রামে আছি, যখনই কোনো জনগণের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে আপনি যখন একটা সিদ্ধান্ত নিতে যাবেন, সবচেয়ে বড় দিকটা হচ্ছে যে সমস্ত দল এবং মত এবং পেশাজীবীদের নিয়ে আপনি যদি সিদ্ধান্তগুলো নিতে পারেন, তাহলে কিন্তু এত অনৈক্য হয় না। আজকে যে এই অনৈক্যের সৃষ্টি হয়েছে, সেটা শুধুমাত্র যখন আমি বলি মানবিক করিডোর দিতে হবে, অথবা আমি যদি বলি যে ডিপি ওয়ার্ল্ডকে এনসিপি দিতে হবে, অথবা যদি আমি বলি এটাকে অমুক দেশকে এটা দিয়ে দিতে হবে, সেখানে যদি আমি কোনো দলকে যদি না রাখি, কোনো পেশাজীবী সংগঠনকে যদি আমি অন্তর্ভুক্ত না করি, কোনো যদি সাধারণ মানুষকে যদি আমি অন্তর্ভুক্ত করতে না পারি, এবং তাদের যদি আমি কনসেপ্ট নিয়ে, তাদের যদি কনসেন্ট নিয়ে আমি যদি সেটা করতে না পারি, তাহলে আলটিমেটলি গিয়ে সেখানে বিতর্কের জন্ম হচ্ছে এবং হয়েছে। এবং এই জিনিসটা আমরা মনে করি যে তারেক রহমান সাহেব আজকে স্পষ্টভাবে বলেছেন, যে কোনো সিদ্ধান্ত সেটা দেশের জন্য হোক, অথবা সেটা ইনসাইডে যদি হোক, অথবা যদি আমরা মনে করি যে আমাদের সংসদের মধ্যে হোক, সেটা সবাইকে নিয়ে সবাইকে অন্তর্ভুক্ত